আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শরীফ ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে তুলকালাম চলছে বাংলাদেশে। এমন নয় যে হাদি বড় মাপের কোনো রাজনৈতিক নেতা। যতদূর জেনেছি তিনি এখনো মরেননি, তবে অবস্থা খুবই খারাপ। কেউ বলছে তিনি বেঁচে আছেন, কারো মতে মরে গেছেন। অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি। জানি না হাদি এবং খালেদা জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না। যদি 16ই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে, তাতে বিএনপি দলের লাভ কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা। কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত। আবার এর সাথে আরো বলছে ভারতের হাত, আওয়ামী লীগের হাত এবং আরো অনেকের হাত। আমাদের আজকের এখনকার আলোচনা হাদিকে নিয়ে। কে তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কি প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজব। একেবারে গোয়েন্দা গল্পের প্লট। আমরা চেষ্টা করব খুনিকে খুঁজতে। বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি। দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা। শার্লক হোমসের পদ্ধতির মূল ভিত্তি হল প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তি নির্ভর অনুমান। তিনি অপরাধের জায়গায় ছুটে যান, ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন। জুতোয় কোথায় মাটির দাগ আছে, ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে, সিগারেটের একটা টুকরো, আঙুলের ছাপ, এইসব ছোটখাটো সূত্র থেকে তিনি খুনিকে পাকড়াও করেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত খুনের তদন্তে এই ধরনের তদন্তের প্রক্রিয়া খুব কাজ দেয়। গোয়েন্দা কাহিনীর রানী হচ্ছেন আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টির গোয়েন্দা আরকুল পোয়ারো, তিনি আবার উল্টো পথে হাঁটেন। তিনি তদন্ত করেন একেবারে আলাদাভাবে। তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না। তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনিদের মনস্তত্ত্ব, সাইকোলজি, সেগুলো বিশ্লেষণ করেন। আরকুল পোয়ারোর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে খুনির কাছে পৌঁছে যান, তাকে ধরেন। তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন, এই খুনে কার লাভ সবচেয়ে বেশি, অর্থাৎ এই মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান। ইংরেজিতে যাকে বলে কুই বোনো, মানে কার সবচেয়ে বেশি লাভ। শার্লক হোমসের লাইন এই খুনের কিনারায় কাজ দেবে না যেভাবে হাদিকে হত্যা করা হয়েছে। কারণ ঘটনাস্থলে গিয়ে কোনো বিশ্লেষণ করার সুযোগ এখানে নেই। রাস্তায় চলন্ত গাড়িকে ধাওয়া করে খুন করার যে চেষ্টা, সেখানে আঙুলের ছাপ, সিগারেটের বাঁট, এসব কোথায় পাওয়া যাবে? এখানে তদন্ত চলবে আগাথা ক্রিস্টির যে গোয়েন্দা আরকুল পোয়ারো, তার তত্ত্ব অনুযায়ী। আগাথা ক্রিস্টি এবং তার গোয়েন্দা আরকুল পোয়ারো, এটা যদিও ওই উচ্চারণে এটা হয় হারকিউল, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আরকুল পোয়ারো। তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং হাদি খুনের তদন্তের ভার যদি তার উপরে আসতো, তাহলে খুনি হিসেবে কাকে ধরতেন তিনি? দুর্ভাগ্য, আগাথা ক্রিস্টি আজ বেঁচে নেই, আর তার গোয়েন্দা আরকুল পোয়ারোকেও তাই পাওয়া যাবে না। কিন্তু তারা না থাকলেও তাদের চিন্তাধারা বা থট প্রসেস,
সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে। সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি। আষাঢ়ে গল্প ভাববেন না, এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনুন আমার বিশ্লেষণ। বিরোধ থাকলে স্পষ্ট জানান, ভদ্র ভাষায় ভালোভাবে, এবং যদি আমাকে পছন্দ করেন, আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি, তাহলে সেটাও লিখে জানান। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু আগাথা ক্রিস্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে। আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি, যেটা আপনাদেরকে বলবো। শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ। এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয়। প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম। তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর, তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা। মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে, ওসমান হাদি সেই রাজনীতির বড়সড় সমর্থকও বলতে পারেন, নেতাও বলতে পারেন। সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের। এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি, জামায়াত এবং আরো কেউ কেউ। এই পরিস্থিতিতে আজ যদি আগাথা ক্রিস্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে ওসমান হাদির খুনিকে ধরার কাজে নিয়োগ করতেন, তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়ত? আগেই বলেছি, আগাথা ক্রিস্টির জগৎ হলো নিরেট যুক্তি, পর্যবেক্ষণ এবং সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, মানব চরিত্রের জটিল মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। হারকিউল পোয়ারো বা আরকুল পোয়ারো যেটাই বলেন, রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটিল গ্রে সেলস, আমাদের মাথার ঘিলু, এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী। যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির খুনিকে ধরার জন্য নিয়োগ করা হয়, তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই। এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের? পোয়ারো সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত। প্রশ্নটা হচ্ছে দ্য মোটিভ, ম্যাডাম or monsieur, the motive, that is the ultimate thing. বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ীর ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন, অনেক কিছু বলেছেন, ইতিমধ্যে খবর পেয়েছি সেটা। সেখানে আওয়ামী লীগের যোগসাজশের প্রসঙ্গও এসেছে। সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না, কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তার তল্পিবাহক প্রচার যন্ত্র যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে, সেটা ভারত বিরোধিতা। আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই। পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে। সম্ভাব্য খুনি কে হতে পারে? এক, ব্যক্তিগত স্তরের উচ্চাকাঙ্ক্ষী যারা, তার বলা যায় কি দ্য ম্যান অর ওম্যান নেক্সট ডোর, অর্থাৎ ওনার কাছের লোকরা
যারা লোভ বা ঈর্ষা তার বশে এই খুনটা করতে পারেন। পোয়ারো প্রথমেই দেখবেন ওসমান হাদির সবচেয়ে কাছের লোক কারা। তারা ইনকিলাব মঞ্চের সহ নেতা হতে পারে, ইনকিলাব মঞ্চকে যারা অর্থ দেয় তারা হতে পারে, মঞ্চের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে থাকা কোনো ব্যক্তি হতে পারে যে হাদিকে হটিয়ে কোনো কাজ করতে চায়। কেউ হয়তো দেখছিল হাদির জনপ্রিয়তা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা। পোয়ারো দেখতেন হত্যাকাণ্ডের পরপরই কে হাদির জন্য সব থেকে বেশি চেঁচাচ্ছে, হাদির মৃত্যুতে কে সব থেকে বেশি হাহাকার করছে, এবং সেই সাথে সাথে ওই হাহাকারের মধ্যে দিয়ে আবার হাদির শূন্য পদে বসার চেষ্টা করছে, বা কে হাদির তহবিল নিয়ন্ত্রণে নিতে চাইছে। এদের অ্যালিবাই মানে তারা কোথায় ছিল, তারা কিন্তু ঘটনার কাছাকাছি থাকবে না, ওরা অনেকটা দূরে থাকবে, দূরে থেকে তারা কলকাঠি নাড়াবে। সুতরাং এদের ওই অ্যালিবাই অজুহাত সেগুলো পরীক্ষা করে এরা সহজেই এদের মিথ্যাচার ধরে নেওয়া যায়। দ্বিতীয় মোটিভ কাদের থাকতে পারে, যে যাদের ভয় অথবা চরম সুরক্ষা, ফিয়ার অর এক্সট্রিম প্রোটেকশন, এমন কেউ যিনি মনে করতেন ওসমান হাদি তার ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয়তা ফাঁস করে দিতে পারে। বাংলাদেশে এখন তো চুরি, জোচ্চুরি, ঘুষ, খুন এসবের তো কোনো শেষ নেই। সুতরাং এই গোপনীয় কিছু খবর হাদির কাছে থাকতেই পারে এবং থাকা স্বাভাবিক, এবং তার ফলে হাদি সেটা ফাঁস করে দিলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। সুতরাং তারা এই ভয় থেকে তারা হাদিকে খুন করবার পরিকল্পনা করতে পারে। এই খুনি হবে সবচেয়ে ঠান্ডা মাথার খুনি। পোয়ারো সাহেব, আগাথা ক্রিস্টির গোয়েন্দা, তিনি প্রথমে এতক্ষণে দেখে ফেলতেন খুনের দিন কে এমন ভাবে দূরে ছিল যাতে সন্দেহ করা না যায়, কিন্তু যার অ্যাক্সেস হাদির কাছে যাওয়ার সুযোগ ছিল। পোয়ারোর যে হিউম্যান সাইকোলজি, এই আপাত নির্দোষ মানে যে বন্ধু হাদির সব থেকে নিজেকে নির্দোষ বলছে, ভাব দেখাচ্ছে, সেই হয়তো আসল খুনি। 3 নম্বর আর একটা মোটিভ কি হতে পারে, সেটা হচ্ছে আদর্শগত বিশুদ্ধতার প্রশ্ন। কোনো রাজনৈতিক দল নয়, বরং ওই দলের কোনো সদস্য যিনি মনে করেন হাদি তার আদর্শের সাথে আপোষ করছে বা খুব কঠোর হচ্ছে অথবা যথেষ্ট কঠোর নয়, প্রতিপক্ষের সাথে তার ব্যবহার আরো তার মনের মতো হচ্ছে না, তিনি এই হত্যাকাণ্ড তিনিও করতে পারেন। এই খুনি আবেগপ্রবণ হবে এবং এরা ভুল করতে বাধ্য। হয়তো সে তার দলের কোনো প্রতীক বা স্লোগান অজান্তে ফেলে যাবে। পোয়ারো ওই ফলস ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে, মানে হচ্ছে কি জানেন তো, মানে ফলস ফ্ল্যাগ মানে সামনে একটা জিনিসকে দেখানো, সেটা কিন্তু আসল ঘটনা নয়, আসলকে চাপা দেওয়ার জন্যে একটা মিথ্যেকে সামনে রেখে দেয়া। পোয়ারো আগে খুঁজতেন ওই পাবলিক যেটা বলছে না, এ খুন করতে পারে, ও খুন করতে পারে, সে খুন করতে পারে, পোয়ারো সেদিকে যাবেন না, তিনি যাবেন সম্পূর্ণ উল্টো দিকে। আর এইবার আসি, তাহলে বোঝাই গেল যে কারা কারা খুনের মধ্যে থাকতে পারে। এরপরে আসি, কেন পোয়ারো বড় দলগুলোকে, ওই যেমন বলা হচ্ছে জামাতের কথা, আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, এগুলোকে আমলই দিতেন না পোয়ারো মানে আগাথা ক্রিস্টি। কারণটা হচ্ছে কি, ডিপ স্টেটের তত্ত্বকে গুরুত্ব তা দেওয়ার মতো নয় যতটা তিনি দেবেন ব্যক্তির মোটিভকে, উদ্দেশ্যকে। তিনি বিশ্বাস করতেন বড় অপরাধও শেষ পর্যন্ত মানুষের ছোট ছোট দুর্বলতা থেকে আসে। অনেক খুন হয়ে যায় তার মানে কারণটা কিন্তু অনেক ছোট ছোট কারণের মধ্যে। যদি আওয়ামী লীগ, ভারত বা জামাত এই কাজটি করত, তবে তারা এটা করত নিখুঁত ভাবে,
কোনো প্রমাণ থাকতো না। বাংলাদেশে গত 1-2 মাসের মধ্যে অন্তত 30 জন বিদেশি গুপ্তচর খুন হয়েছে। কে খুন করেছে, কিভাবে খুন করেছে? তার মধ্যে আমেরিকার গুপ্তচর আছে, পাকিস্তানের গুপ্তচর আছে, তুরস্কের গুপ্তচর আছে। একটা গুপ্তচরের ব্যাপারে, খুনের ব্যাপারে একজনকেও ধরা যায়নি। কেন? কারণ সে খুনগুলো করেছে অনেক বড় মাথা, তারা এত নিখুঁত ভাবে করেছে সেই সব হত্যাকাণ্ড যে 30-31 জন খুন হয়েছে, একজনকে গ্রেফতার করা যায়নি। এসব হত্যাকাণ্ডে যদি একটু ভুল হতো বা মোটিভের ছাপ থাকতো, পোয়ারো কিন্তু ধরে ফেলতেন। কিন্তু কোনোখানে ব্যক্তিগত মোটিভ বা সামান্য ভুল নেই, তাহলে সেজন্যই তো কেউ ধরা পড়েনি ওই কাণ্ডগুলোতে। তাহলে হাদি কাণ্ডে পোয়ারোর চূড়ান্ত রায় কি হতে পারে? হু ইজ দ্য আনএক্সপেক্টেড ভিলেন? এমন খলনায়ক যাকে কেউ আশাই করেনি যে খুন করতে পারে। পোয়ারোর বহু কাহিনীর অভিজ্ঞতা বলে যে খুনি তাকে কেউ সন্দেহ করে না। পোয়ারো প্রথমেই ঘোষণা করতেন কি, মসিয়ে, the crime was not political, it was personal, dressed up in the cloak of politics. The motive was not for the good of the revolution, but for the control of the funds or the love of the leadership position. কি এর অর্থ? অর্থটা হচ্ছে, মহাশয় বা মহাশয়া, অপরাধটি রাজনৈতিক নয়, এটা ব্যক্তিগত। রাজনীতির আড়ালে ঢাকা রয়েছে। এর উদ্দেশ্য এই দেশের মঙ্গল নয়, বিপ্লবের মঙ্গল নয়, বরং তহবিল নিয়ন্ত্রণ করা বা নেতৃত্ব পদের লোভে এই খুন করা হয়েছে। পোয়ারো তদন্তের শেষে খুনি হিসেবে ধরা পড়তো ওই ইনকিলাব মঞ্চের একেবারে কাছের কেউ। হতে পারে মঞ্চের কোষাধ্যক্ষ, যিনি অর্থ আত্মসাতের ভয়ে ছিলেন, অথবা হাদির সেকেন্ড ইন কমান্ড, যিনি হাদির ছায়ায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন একে খুন করে আমি জায়গাটা দখল করব। রাজনৈতিক জটিলতাকে ব্যবহার করে ব্যক্তিগত লোভ চরিতার্থ করাই এই মার্ডারের মূল মোটিভ। এই খুনি এমনও হতে পারে যে হাদির কাছের লোক হয়ে হাদিকে হত্যার সুপারি নিয়েছে বাংলাদেশের ভেতরের কোন ব্যক্তির কাছ থেকে, ভারতের কাছ থেকেও নয়, আওয়ামী লীগের কাছ থেকেও নয়। বাংলাদেশের গোয়েন্দাদের যেটুকু সুনাম আগে ছিল, সেই সুনাম ইউনূসের আমলে মোটামুটি শেষ। সুতরাং এরা কেউ বলবে খুনি খুন করে পালিয়ে গেছে ভারতে, ভারত তাকে ফেরত পাঠাক এক্ষুনি, এইটা আবার বলেছে, এই দাবি করেছে ইউনূস সরকার। আবার ওই সরকারেরই পুলিশ আবার বলছে এমন কেউ ভারতে পালাতে পারেনি, তারা দেশেই আছে। সুতরাং গুজব চলতেই থাকবে আর খুনি থাকবে অধরা। কারণ বাংলাদেশ সরকার চায় যে এই খুনি ধরা যাতে না পড়ে। কারণটা হচ্ছে, অনেক কারণ তাদের আছে, নির্বাচন পেছানো তাদের একটা বড় কারণ, এছাড়াও আরো কারণ। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টর্নেডোর পূর্বাভাস দিল আবারও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে। এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে। আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন, গত 11 ডিসেম্বর, কিন্তু চারিদিকে কেন যেন একটা শুনশান নীরবতা, কোথাও কোনো সাড়া শব্দ নেই যে নির্বাচন হবে।
এমনটা কি দেখেছি? আমি এই প্রশ্নটা করেছিলাম। আসলে সাড়া শব্দটা নেই। ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকোষ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায়। এই নীরবতা থেকে ঝড়ের উদ্ভব হয়। বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে, যার দরুন মার্কিন দূতাবাস এমন সতর্ক বার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য? এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে। কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। বাংলাদেশের একটি বৃহৎ অংশের সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না। যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দিনকে দিন উত্তেজনা বাড়ছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের উত্তেজনাটা দেখবার মতো। সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয়। সতর্ক বার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম STEP নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগাম সতর্ক অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা মাঝে মাঝে জারি করে, বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি গত 1.5 বছরে আমরা এর আগেও দেখেছি যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা। আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা টর্নেডোর আভাস পাচ্ছে। আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে সঠিকভাবে নির্বাচনটা হবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে। এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো, কারণ নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে, একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান। কিন্তু শেষ পর্যন্ত এই একপাক্ষিক এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কিনা, কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না। আওয়ামী লীগের সময় এমনটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচন করতে বাধা দেয়নি, বলেনি যে তুমি নির্বাচনে আসো না। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে, কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না। কিন্তু এখনকার ব্যবস্থা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে ডাইরেক্ট বলছে যে তোমাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তোমাদের নির্বাচন করার অধিকার নেই। এই যখন নেই এক দল আরেক দলকে বলছে, তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে, সহিংসতা হবে, সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে। নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন? এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন সহিংসতার দিন আসছে। বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয়, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশীদের জন্য, আপনাদের নিজ দেশ, তবুও আগামী কয়েক মাস অন্তত পক্ষে সতর্ক অবস্থান, সতর্ক দৃষ্টি প্রত্যেকেরই আবশ্যক। মার্কিন দূতাবাস যে তাদের নাগরিকদের জন্য যেমন ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচিটা যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে। এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। কাজে আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকব,
সচেতন থাকব। দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সহিংসতা নাকি শান্তি, আমরা শীঘ্রই সহসা কি শান্তির দেখা পাবো? এই অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলছি। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব যে আসলে সামনের দিনগুলোতে কি হয়, এবং সর্বোপরি আমরা সতর্ক থাকব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।